প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক। একজন বললেন, ভাই কাঁদেন না। জানাবো ছাত্র আন্দোলন দমনে ফজলে নূর তাপসকে যে কঠোর বার্তা দেন শেখ হাসিনা। শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, বলছে HRW। এবং সর্বশেষ জানাবো উত্তরায় বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনের দাবি জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক। একজন বললেন, ভাই কাঁদেন না। দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এ সময় পুলিশের প্রিজন ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন তিনি। এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন। তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো হয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট। হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজন ভ্যান, সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, আপনার জন্য দোয়া করি। তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যানে তুলে তার দুই হাত পেছনে দিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয়, তার মাথারও হেলমেট খুলে দেওয়া হয়। এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। তখন একজন বলেন, কোনো টেনশন করেন না ভাই। এই কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, পলক ভাই কাঁদেন না। এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজন ভ্যান। গত বছরের 15ই আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, অর্থ পাচার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল। তবে এদিন মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ তথ্য নিশ্চিত করেছেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। ছাত্র আন্দোলন দমনে ফজলে নূর তাপসকে যে কঠোর বার্তা দেন শেখ হাসিনা। 2024 সালে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই উঠে এসেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট নতুন গোপন কল রেকর্ডে। আল জাজিরার হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ, যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা উঠে এসেছে রেকর্ডিংয়ে। প্রামাণ্য চিত্রটিতে 2024 সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরে আলোচনার সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে। 3 সপ্তাহব্যাপী চলা আন্দোলনে 1500 জন নিহত হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী 30 লাখেরও বেশি রাউন্ড গুলি ছুড়ে বলে দাবি করেছে আল জাজিরা। প্রকাশিত একটি ফোনালাপে 18 জুলাই 2024 শেখ হাসিনার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে। আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি। এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম। আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটির ওপর থেকে এখন তো ওপর থেকে হচ্ছে, এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু কিছু সরেছে, কিছু শুরু হয়ে গেছে। প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন, বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন। আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্যচিত্রে দাবি করা হয়, সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন। তদন্তে জানা গেছে, রিপোর্টটি 5 বার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয়। পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়। আল জাজিরার দাবি, তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল। আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং 18 জুলাই রেকর্ডিংয়ে ভুয়া বলেছে তারা। একই সঙ্গে আবু সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকার বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলেও দাবি করেছে। তারা আরও জানায়, ইন্টারনেট বন্ধের কারণ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি। শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, বলছে HRW।
অবৈধ অভিবাসী দাবি করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে শত শত স্থানীয় বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে ভারত। আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদের অনেকেরই ভারতের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। HRW এর প্রতিবেদনে বলা হয়, 2025 সালের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার স্থানীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশে বহিষ্কারের অভিযান জোরদার করেছে। উদ্দেশ্য হলো আইনি অনুমোদন ছাড়া ভারত প্রবেশকারীদের নিরুৎসাহিত করা। সরকারের উচিত যথাযথ প্রক্রিয়া ছাড়া বেআইনিভাবে মানুষকে বিতাড়িত করা বন্ধ করা এবং এর পরিবর্তে প্রত্যেকের জন্য নির্বিচারে আটক ও বহিষ্কার থেকে সুরক্ষার জন্য পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক অ্যালাইন পিয়ারসন বলেছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে স্থানীয় বাঙালি মুসলিমদের, যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন, দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের দাবি অগ্রহণযোগ্য, কারণ তারা যথাযথ প্রক্রিয়া, অভ্যন্তরীণ নিশ্চয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে উপেক্ষা করছে। গত জুনে 18 জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সাক্ষাৎকার নেওয়াদের মধ্যে এমন ভারতীয় নাগরিকরাও রয়েছেন যারা বাংলাদেশ বহিষ্কৃত হওয়ার পর ভারতে ফিরে এসেছেন এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন যারা এখনও নিখোঁজ। এদিকে গত 8 জুলাই হিউম্যান রাইটস ওয়াচ বিস্তারিত জানতে চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর পায়নি। ভারত সরকার বহিষ্কৃত নাগরিকদের সংখ্যার বিষয়ে কোনো সরকারি তথ্য দেয়নি। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, 7 মে থেকে 15 জুনের মধ্যে ভারত 1500 জনের বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে, যার মধ্যে মিয়ানমারের 100 রোহিঙ্গা শরণার্থীও রয়েছে। এই প্রক্রিয়া এখনও চলছে। HRW এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা এবং রাজস্থানের কর্তৃপক্ষ মুসলিমদের, যাদের অধিকাংশই দরিদ্র অভিবাসী শ্রমিক, আটক করেছে এবং ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করেছে। কিছু ক্ষেত্রে সীমান্তরক্ষীরা অভিযোগ অনুযায়ী আটককৃতদের হুমকি দিয়েছে এবং মারধর করেছে, যাতে তারা তাদের নাগরিকত্বের দাবি পর্যাপ্তভাবে যাচাই করেই বাংলাদেশে প্রবেশে বাধ্য হয়। অবশ্য কয়েকজন নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারে ভারত সরকার কয়েক ডজন মানুষকে পুনরায় দেশে ফিরতে দিতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত এপ্রিলে জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার পর এই দমন-পীড়ন শুরু হয়। পুলিশ মুসলিমদের হয়রানি করতে শুরু করে, তাদের নাগরিকত্বের দাবি গ্রহণ করতে অস্বীকার করে এবং তাদের ফোন, নথি ও ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে, যার ফলে তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আটককৃতদের মধ্যে কেউ কেউ বলেছেন, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তাদের হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এবং কয়েকটি ক্ষেত্রে বন্দুকের মুখে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করেছে। আসাম রাজ্যের 51 বছর বয়সী খায়রুল ইসলাম প্রমাণিত ভারতীয় নাগরিক। তিনি একটি স্কুলের সাবেক শিক্ষক। তিনি বলেন, গত 26-এ ভারতীয় সীমান্ত কর্মকর্তারা তার হাত বেঁধে মুখ চেপে তাকে এবং আরও 14 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি বলেন, আমি বাংলাদেশে প্রবেশ করতে অস্বীকার করায় BSF কর্মকর্তা আমাকে মারধর করে এবং 4 বার শূন্যে রাবারের গুলি চালায়। 2 সপ্তাহ পর ফিরে আসতে সক্ষম হয় বলে জানান তিনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে ভারতের তথাকথিত অবৈধ অভিবাসনের কোনো সঠিক তথ্য নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে ভারত প্রায়শই সংখ্যা বাড়িয়ে দেখায়। বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে এবং হিন্দু রাজনৈতিক সমর্থন লাভের জন্য ভারতীয় মুসলিমদের প্রতিবিম্বিত করতে এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত এবং বিতাড়িত করার জন্য 30 দিনের সময়সীমা নির্ধারণ করার পর এবং স্থানীয় কর্তৃপক্ষকে তাদের আটক করার জন্য প্রতিটি জেলায় পর্যাপ্ত হোল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়ার পর বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য সরকার স্থানীয় বাংলাভাষী মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করতে শুরু করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে 2360 জনের বেশি মানুষের নাম পাঠিয়েছে তাদের জাতীয়তা যাচাই করার জন্য। গত 8 মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি লিখে পুশিনকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং বলেছে, বাংলাদেশে শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত এবং সঠিক চ্যানেলের মাধ্যমে প্রত্যাবাসনকৃত ব্যক্তিদের গ্রহণ করবে। এর মধ্যে বহিষ্কারের কারণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যোগ্য আইনি প্রতিনিধিত্ব এবং বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।